আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো এবং এই করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজকে আমি পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের পড়াবো 13 অধ্যায় তথ্য এবং উপাত্তের বিন্যস্তকরণ এই অধ্যায়। আজকে এই অধ্যায়ের উপরে 2 নম্বর ক্লাস। উপস্থাপনায় আমি মোহাম্মদ নুরুল হুদা, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। তো সরাসরি চলে যাই আজকের ক্লাসে। দেখো আমি এখানে 2টা সমস্যা লিখেছি এবং প্রথমে আমরা এই 2টা সমস্যা সলভ করব। দেখো বলা হচ্ছে এখানে যে রতনপুর গ্রামের এরিয়া 5 বর্গ কিলোমিটার, সেই গ্রামে 3000 লোকের বসবাস বা 3000 লোক বাস করে। ওই গ্রামের জনসংখ্যার ঘনত্ব কত? গত ক্লাসে আমি জনসংখ্যার ঘনত্ব বলেছিলাম, জনসংখ্যার ঘনত্ব সমান সমান মোট জনসংখ্যা ভাগ আয়তন। তাহলে আমরা যদি এখানে মোট জনসংখ্যা 3000 5 দিয়ে ভাগ করে দিলে আমরা এটা ঘনত্ব পেয়ে যাবো, জনসংখ্যার ঘনত্ব। আচ্ছা, তাহলে আমরা সলভ করে ফেলি। যে কিভাবে সলভ করব দেখি। সমস্যা 1, এটা সমাধান। 1 নম্বর সমাধান। তাহলে আমরা লিখি যে মোট লোক সংখ্যা দেওয়া আছে, এটা লিখতে পারি আমরা, দেওয়া আছে মোট লোক সংখ্যা সমান সমান 3000 জন এবং ওই গ্রামের এরিয়া বা আয়তন, আয়তন কত? 5 বর্গ কিলোমিটার। লিখি রতনপুর গ্রামের আয়তন এবং রতনপুর গ্রামের, যেহেতু প্রশ্নে এরিয়া লেখা আছে আমি এরিয়া লিখলাম, বা এখানে এভাবে লেখা যেতে পারে আয়তন বা এরিয়া সমান সমান 5 বর্গ কিলোমিটার। অর্থাৎ ওই গ্রামের জনসংখ্যার ঘনত্ব কত? আমরা জানি ঘনত্ব সমান, আমরা জানি জনসংখ্যার ঘনত্ব, এইভাবে লিখতে পারি জনসংখ্যার ঘনত্ব সমান সমান মোট জনসংখ্যা ভাগ আয়তন। দেখো এখানে মোট জনসংখ্যা বা লোক সংখ্যা কত? 3000 জন। তাহলে এখানে আমাদের হবে 3000 আর আয়তন কত? 5। তাহলে এটাকে ভাগ করলে কত হবে? 600। তাহলে আমরা লিখতে পারি অতএব ওই গ্রামের জনসংখ্যার ঘনত্ব এতজন প্রতি বর্গ কিলোমিটার। এটা লিখি অতএব ওই গ্রামে জনসংখ্যার ঘনত্ব এইভাবে লিখতে পারি প্রতি বর্গ কিলোমিটার, প্রতি বর্গ কিলোমিটারে 600 জন। অর্থাৎ আমরা যদি হিসাব করি এই তথ্য অনুসারে ওই গ্রামে প্রতি বর্গ কিলোমিটারে 600 জন লোক বাস করে, এটা বলতে পারি। আচ্ছা, এখানে আমার একটা কথা বলতে ইচ্ছে করছে, সেটা হলো এরিয়া। এরিয়ার বাংলা যদি করি তাহলে ক্ষেত্রফল হবে, আর যদি ভলিউমের বাংলা করি তাহলে আয়তন হবে। কিন্তু আমি এখানে এরিয়ার বাংলা এরিয়া বা আয়তন লিখছি। তো আমাদের এটা আসলে আমাদের ডিকশনারি সমস্যা। বাংলা ডিকশনারিতে আয়তন এবং ক্ষেত্রফলকে সমর্থক ধরা হয়েছে, কিন্তু ইংরেজিতে কিন্তু এরিয়া আর ভলিউম এক নয়।
বাংলাতে বাংলাতে আয়তন এবং ক্ষেত্রফল এই দুটো জিনিস একই। তো বাংলাদেশের আয়তন না বলে ক্ষেত্রফল বলা যেতে পারে। তো দেখো পরবর্তী সমস্যাটায় যে রাঙ্গামাটি জেলার এরিয়া ৬১,৬০৯ বর্গ কিলোমিটার এবং লোক সংখ্যা ৫,২৫,০০০। ওই গ্রামের জনসংখ্যার ঘনত্ব কত? একই রকম ভাবে এটা করবো আমরা। যে ২ নম্বর সমস্যার সমাধান দেওয়া আছে মোট লোক সংখ্যা, আমি এটাতে এডিট করি একটু। দেওয়া আছে মোট লোক সংখ্যা ৫,২৫,০০০ অর্থাৎ ৫,২৫,০০০ জন। এখানে রাঙ্গামাটি জেলা লিখতে হবে, রাঙ্গামাটি জেলার আয়তন। তাহলে আমরা লিখি এবং রাঙ্গামাটি আমি এইটুকু ধরার চেষ্টা করছি। জেলার আয়তন বলা হচ্ছে কত? ৬১,৬০৯ বর্গ কিলোমিটার। তাহলে আমরা বলতে পারি এখন যে ওই জেলার জনসংখ্যার ঘনত্ব। তাহলে আমরা জানি যে জনসংখ্যার ঘনত্ব সমান এত, একই রকম করে লিখলাম। আর এখানে মোট জনসংখ্যা আমরা বসিয়ে দিলাম ৫,২৫,০০০। ৫,২৫,০০০ সরি ঠিকই ছিল, ৫,২৫,০০০ ভাগ আয়তন, সরি জেলার আয়তন, হ্যাঁ ৬১,০৯। তো এইটাকে যদি আমরা ভাগ করি তাহলে যেটা হবে এরকম একটা রেজাল্ট আসবে ৮.৫২১ এবং দশমিকের পরে আরো আসবে। তো আমি এখানে লিখলাম প্রায়, এবং এটা অবশ্যই তোমরা সাইড নোটে ভাগ করে দেখাবে। তো ভাগ তো তোমাদের শেখানোর প্রয়োজন নেই, তোমরা ক্লাস 5 এ পড়ছো। তো এই জিনিসটা ভাগ করে সাইড নোটে দেখাবে, এটা ভাগ করলে এইটা আসবে। তাহলে আমরা এখন লিখবো ওই গ্রামের না লিখে ওই জেলার জনসংখ্যার ঘনত্ব, ওই জেলার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৮.৫২১ জন। আশা করি এই দুইটা সমস্যা বুঝতে পেরেছো তোমরা। আমরা পরবর্তী সমস্যায় যাই। সমস্যা নম্বর ৩। দেখো কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের উপর একটি জরিপের উপাত্ত নিচে দেওয়া আছে। বাসায় পড়ালেখার সময়, এগুলো সবগুলো মিনিটে আছে। যে একজন পড়ে 30 মিনিট, আরেকজন পড়ে 90 মিনিট, আরেকজন পড়ে 40 মিনিট। এইভাবে এখানে কয়েকজন শিক্ষার্থীর পড়ালেখার সময় মিনিটে দেওয়া আছে। আমরা একটু প্রশ্নগুলো দেখি। প্রশ্নগুলো হলো, প্রথম কথা যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের গড় নির্ণয় করো। তারপরে বলা হচ্ছে পঞ্চম শ্রেণীতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন পড়ালেখার সময় কত, অর্থাৎ সব থেকে বেশি কে সময় পড়ে আর কম কে পড়ে সেটা আমাদের বের করতে হবে। এবং এখানে আরো একটা প্রশ্ন আছে যে খালি ঘর পূরণ করো এবং আয়তলেখ অঙ্কন করো। এখানে খালি ঘরের জন্য কিছু তথ্য দেওয়া আছে, টালি চিহ্ন বসাইতে হবে এবং গণসূত্র বসাইতে হবে। তো আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটা সলভ করব। তো এই প্রশ্নটা আমার একটা স্লাইডে ধরে না, এই জন্য আমি দুইটা স্লাইডে দিয়েছি। তো দেখো এখানে ছিল কি, প্রথম এদের আমাদের গড় বের করতে হবে। এখানে আছে টোটাল 20 জন ছাত্রের দেওয়া আছে। তো এই সংখ্যাগুলো আমরা প্রথমে যোগ করব। আর যোগ মানে কি, গড় মানে কি, মোট ওই উপাত্তের সংখ্যা ভাগ উপাত্তের সংখ্যা। তো প্রথমে আমরা এটা করি। তো শুরু করে দেই 3 নম্বর প্রশ্নের সমাধান। প্রশ্নের সমাধান। আমাদের ক নম্বর প্রশ্ন ছিল যে গড় বের করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখব উপাত্তগুলোর সমষ্টি। একবারে লিখে দিই উপাত্তগুলোর
সমষ্টি কত হবে? প্রথমে আমরা লিখবো এইভাবে প্লাস দিয়ে লিখব 30 যোগ 90 যোগ 90 এর পরে আছে 40 যোগ তারপরে আছে 10 তারপরে 50 তারপরে 40 তারপরে 80 তারপরে আছে যোগ 60 তারপরে 40 80 40 যোগ 80 তারপরে আছে 60 যোগ 80 যোগ 20 যোগ 60 তারপরে আছে যোগ আবার 20 তারপরে 70 যোগ 50 যোগ 10 যোগ 70 যোগ 60। এগুলো হচ্ছে সবগুলো উপাত্তের যোগফল। আসলে যোগ করলে যেটা দাঁড়াবে এটা যোগ করলে যেটা দাঁড়াবে হচ্ছে আমরা দেখে নিই 1020 এবং এখানে উপাত্তের সংখ্যা আছে তোমরা কোণে দেখো এখানে উপাত্ত 20 আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে আমরা লিখতে পারি উপাত্তের সংখ্যা এবং উপাত্তের সংখ্যা সমান সমান 20। তাহলে আমরা শিখেছিলাম ছোট ক্লাসে বোধহয় শিখেছিলাম যে গড় কি? গড় হচ্ছে রাশিগুলোর সমষ্টি ভাগ রাশিগুলোর সংখ্যা। তো আমরা যেহেতু এখানে উপাত্ত পড়ছি তাহলে আমরা লিখব কি গড় সমান সমান উপাত্তের সংখ্যা ভাগ উপাত্তের সমষ্টি, উপাত্তগুলোর সমষ্টি ভাগ উপাত্তগুলোর সংখ্যা। তাহলে আমরা লিখি অতএব গড় সমান সমান এইটা উপাত্তগুলোর সমষ্টি হয়ে যাবে উপাত্ত গুলোর সমষ্টি আর নিচে আসবে উপাত্তগুলোর সংখ্যা বা উপাত্তের সংখ্যা লিখলে যথেষ্ট। উপাত্তের সংখ্যা তাহলে উপাত্তগুলোর সমষ্টি ছিল 1020 আর উপাত্তের সংখ্যা আমাদের এখানে 20। তাহলে আমরা এটাকে যদি ভাগ করি অবশ্যই ভাগ করে আসবে কত? যে 5 20 100 20 20। তাহলে আমাদের গড় হলো 51। অর্থাৎ এই যে ছাত্রগুলোর এখানে ডাটাগুলো দেওয়া আছে যে পড়াশোনার যে সময় দেওয়া আছে সবার যদি আমরা গড় করি পাবো 51 মিনিট। অর্থাৎ গড়ে তারা এই 20 জন ছাত্র গড়ে 51 মিনিট করে পড়ে। তাহলে আমাদের উত্তর পেলাম উত্তর 51। আচ্ছা আমরা এবারে পরবর্তী সমস্যায় যাব। যে পরবর্তী সমস্যাটা কিন্তু খুবই সহজ। যে বলা ছিল এখানে যে পঞ্চম শ্রেণীতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন পড়াশোনার সময় কত? এখানে সর্বোচ্চ সর্বনিম্ন দেখো আমরা যদি ওইখানে একটু খেয়াল করি যে সর্বোচ্চ কত আছে। দেখো সর্বোচ্চ একজন 90 মিনিট পড়ে, এই হচ্ছে সব থেকে বেশি সময় ধরে পড়ে। আর সব থেকে কম দেখো আমরা যদি খুঁজে দেখি তাহলে 10 মিনিটের কম কেউ পড়ে না। তার মানে সর্বনিম্ন সময় ধরে পড়ে একজন, সে হলো 10 মিনিট। একজন 12 আছে। তাহলে আমরা লিখি যে প্রশ্ন দেখে লিখি যে একটা 90 হবে আর একটা, তাহলে লিখি সর্বোচ্চ অর্থাৎ প্রশ্ন সর্বোচ্চ পড়াশোনার সময় 90 মিনিট ও সর্বনিম্ন পড়াশোনার সময় 10 মিনিট। তাহলে 5 নম্বর প্রশ্নটা সলভ করছি এবার। 5 নম্বর পঞ্চম শ্রেণীতে, এখানে কিছুই নয়, পঞ্চম শ্রেণীতে সর্বোচ্চ পড়াশোনার সময়, এটা লিখতে পারি সর্বোচ্চ পড়ার সময় লিখলে যথেষ্ট। পড়ার সময় 90 মিনিট ছিল আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন পড়ার সময় 10 মিনিট। উত্তরটা খুব ছোট হয়ে গেল আসলে। প্রশ্ন ছোট, উত্তরও ছোট। এই দুটো প্রশ্ন ক নম্বরে বেশি সময় ধরে থাকে, বেশিরভাগ থাকে ক নম্বরে থাকে। তো যাই হোক আমরা এবার পরের এই প্রশ্নটা আমরা সলভ করব। দেখো এখানে সময়, ট্যালি চিহ্ন বা গণসংখ্যা, গত ক্লাসে ট্যালি চিহ্ন বা গণসংখ্যা সম্পর্কে বলা হয়েছে। তো আশা করি আজকে খুব সহজেই তোমরা বুঝবে।
দেখো আমরা গ নম্বর প্রশ্নের সমাধান, যে আমাদের এরকম করে একটা ঘর দেওয়া ছিল এবং এই ঘরগুলো পূরণ করতে বলা হয়েছিল। তো এরকম করেছিল, ওখানে সময় ছিল এভাবে 0 থেকে 19 মিনিট, তারপরে 20 থেকে 39 মিনিট, এইভাবে সময়গুলো আছে এখানে। এখানে আমাদের ট্যালি চিহ্ন বসাতে হবে। গত ক্লাস বলেছিলাম ট্যালি চিহ্ন কি, একটা করে খাড়া দাগ দিতে হবে যে এত এত সীমার মধ্যে যতগুলো সংখ্যা আছে। তার মানে প্রথমে 19 থেকে 20 পর্যন্ত এখানে যতগুলো সংখ্যা আছে আমি ততগুলো এখানে খাড়া দাগ দেব। আচ্ছা, তাহলে দেখো 0 থেকে 19 এই সংখ্যাগুলো কয়টা আছে আমরা একটু খেয়াল করি। 0 থেকে 19 দেখো, আমরা 0 থেকে 19 এর মধ্যে যে 10 পড়ে একটা হলো, তাহলে আমরা এইভাবে একটা দাগ দিয়ে দেব। তারপরে দেখো আর আছে কিনা, 0 থেকে 19 এর মধ্যে আমরা এখানে খুঁজে বের করব। দেখো এটা কিন্তু এই যে 20, এটা 19 এর পরে কিন্তু এটা হবে না, এটাও হবে না, এটা হবে না, হবে না। এই যে 10, এটা কিন্তু 0 থেকে 19 এর মধ্যে পড়ছে, তাহলে আর একটা দাগ দেব। তাহলে আর নেই, 0 থেকে 19 এর মধ্যে আর নেই। তাহলে এখন এরপরে আসলে গণ সংখ্যা। তো এখানে যতগুলো আমি এরকম করে ট্যালি চিহ্ন দেব, গণ সংখ্যাতে ওই সংখ্যাটা লিখব। এখানে দুইটা টার্ম হয়েছে, তাহলে গণ সংখ্যা হবে 2। এরকম করে আমরা পরের গুলো করব। 20, দেখো 20 থেকে 39, 20 থেকে 39 খোঁজার চেষ্টা করি। দেখো 30, এটা কিন্তু 20 থেকে 39 এর মধ্যে আছে। একটা খাড়া দাগ দিলাম, আমরা এটা এরকম করে দাগ দিয়ে রাখি চিহ্নিত করে রাখার জন্য। 40, ভালো করে খেয়াল করতে হবে, ছাড়া পড়ে গেলে কিন্তু মুশকিল। হ্যাঁ, তাহলে 40 এটা হচ্ছে না, আমাদের দেখো এখানে আছে 20, হ্যাঁ 20 হবে, কারণ 20 থেকে 39 বলা হয়েছে, তাহলে দুইটা হলো। আবার এখানে দেখো 20, তাহলে আরো একটা 20, 10 আমি করে ফেলেছি, হয়ে গেছে। তাহলে আমাদের এখানে কত, দুইটা। তাহলে গণসংখ্যার ঘরে তিনটা, গণসংখ্যার ঘরে তিনটা। এরপরে দেখো 40 থেকে 59 আমরা বোঝার চেষ্টা করি। এই যে 3 নম্বরে একটা আছে, তো এটা আছে, তাহলে আমরা এখানে লিখি তার কি আসলে টেনশন এটাকে দিয়ে দিই। আগে বলে আমি এটাকে দিয়েছিলাম না, এটাতে টান দিয়েছিলাম। এটা কিন্তু তোমরা আবার ওই যে খাতায় যদি এইভাবে অঙ্কটা ওঠাও, এইভাবে করে দাগ না দেওয়াই বেটার। আমি দিচ্ছি এইভাবে প্র্যাকটিস করার জন্য, যদি দাও পেন্সিল দিয়ে পরে মিশিয়ে দিবা। তো আমি কোথায় ছিলাম, 40 থেকে 59 এইটা নিয়েছিলাম। তারপরে দেখো 50, সেটাও পড়ছে, তাহলে আমি এটা নিচেও দাগ দিয়ে দিলাম। তাহলে এটা চেক করে এটাও আমাদের এই সীমার মধ্যে আসছে। আচ্ছা, এটা নিলাম, 60 পার হয়ে যাচ্ছে। এই 40, হ্যাঁ 40 আমরা নিচ্ছি, হ্যাঁ 40, তাহলে এই 40টাকে নিলাম। এরপরে 80, 60 হবে না, আর নেই। তাহলে আমরা কতটা পেলাম, 4টা। তাহলে এটাতে দেখো আমাদের 4টা বড় সংখ্যা। তারপরে দেখো কত, 60 থেকে 79, আমরা আবার প্রথম থেকে শুরু করবো। আসি প্রত্যেকবারে 60 থেকে 79, দেখো এইটা হচ্ছে 60 থেকে 79 একটা। তাহলে আমরা একটা দাগ দিব এরকম ভাবে। দেখো এটা আরেকটা, দুইটা, তারপরে এখানে দেখো তিনটা। 60 থেকে 79 70 করে দেখো, হ্যাঁ, তাহলে 4টা। 60 থেকে 79 টা। তো বলা হয়েছিল যখন 4টার পরে 5টা ট্যালি চিহ্ন দিব, তখন আমরা কি করবো, এইরকম করে মাথা করে দিব। তাহলে আচ্ছা, তাহলে 5টা, কিন্তু দেখো আমি 70টা ছড়া ফেলেছিলাম, 70 এটা কিন্তু হবে। তাহলে এখানে আরো একটা, তাহলে দেখো কয়টা হলো, 5টা আর 1 6টা। তাহলে আমাদের এখানে গণসংখ্যার ঘরে বসবে 6টা। আচ্ছা, এরপরে আমাদের আছে 80 থেকে 99, 80 থেকে 99 এর মধ্যে পড়ে এই যে 90, তাহলে একটা টান দিয়ে দিলাম 90, শুধু খাড়া টান হবে। আমার একটু একের মতো চিহ্ন এসেছিল, এটা হবে না, 90। তারপরে দেখো আমি 80 থেকে নিচ্ছি, কিন্তু এই যে 80, তাহলে এটা আরেকটা 80 থেকে 90 হচ্ছে না আমাদের, এইটা হবে 80, আর একটা আছে 3টা হলো, এই যে আরেকটা 4টা। এরপরে এইভাবে নাই, তাহলে কয়টা, 4টা। তাহলে 4টা। তো আমাদের এরপর 100 থেকে 99, 100 থেকে 99। আচ্ছা, এবার দেখো 100 থেকে 119 এর মধ্যে কিন্তু কেউ নাই। এবার আমরা দেখবো মোট আমাদের 20টা হয় কিনা। দেখো এইখানে দেখো আমাদের 20টা হচ্ছে না, এই যে 10, 14 বা 24। তারপরে আমরা কোথাও কোনো একটা জায়গায় আমাদের ছাড়া পড়েছে। এই যে দেখো আমাদের এই 50টা কিন্তু এখানে ছাড়া পড়েছে, অর্থাৎ আমার এই ঘরে আমি 4টা লিখেছিলাম, এটা 5টা হবে। অর্থাৎ আমাদের এইখানে এরকম করে একটা দাগ দিয়ে দিতে হবে, আর এখন হবে 5। আমাদের যে যতজন এভাবে, এখানে আমি আসলে 20 জনের নাম্বার দিয়েছিলাম, সরি 20 জনের পড়ার সময় দেওয়া হয়েছিল। তো
তো আমরা যদি এভাবে ট্যালি চিহ্ন করে গণসংখ্যা বসাই, এই যে মোট গণসংখ্যা যেটা হবে 20ই হতে হবে। যদি তোমার এখানে হিসাবে গড়মিল হয় তাহলে মনে করবা যে আমার কোথাও ছাড়া পড়েছে বা ভুল হয়েছে, অর্থাৎ আমাদের এখানে টোটাল হবে 20। তাহলে মোট গণসংখ্যা 20। আমরা গ নম্বর প্রশ্নের এই ঘরগুলো পূরণ করতে বলা হয়েছিল, আমরা পূরণ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার আজকের 2 নম্বর ক্লাস এখানে শেষ। তো নেক্সট ডে এই চ্যাপ্টারের উপরে আরো একটা ক্লাস হবে, সেটা ক্লাস নম্বর 3। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি এখানে। দেখা হবে পরবর্তী ক্লাসে।